মেঘলা, আজ তোমাকে বড্ড সুন্দর লাগছে। বাজে কথা বলবে না একদম। কেউ চলে আসবে, নিচে যাও। আসুক, আমি আজ কাউকে ভয় পাই না। আমার বউয়ের কাছে আমি এসেছি। ছাড়ো বলছি, তোমার মতো অসভ্য লোক আমি জীবনেও দেখিনি। অসভ্য যখন বললেই তখন একটু অসভ্যতামি করেই দেখাই। আয়ান আর কথা না বাড়িয়ে মেঘলার দুই হাত নিজের হাতের মুঠোয় আটকে নেয়। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আয়ানের শরীরের উত্তাপে মেঘলা কাঁপতে শুরু করে। আয়ান মেঘলার কানের কাছে মুখ নিয়ে যায়, তার গরম নিঃশ্বাস মেঘলার ঘাড়ে আছড়ে পড়ে। মেঘলা ভয়ে আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আয়ান মেঘলার ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মেঘলার পুরো শরীর শিউরে ওঠে। সে আয়ানের শার্টের কলার শক্ত করে খামচে ধরে জমিদার বাড়ির এই বিশাল নিস্তব্ধ ঘরে আজ যেন এক অদ্ভুত উন্মাদনা। আয়ান মেঘলার শাড়ির আঁচল সরিয়ে দেয়। মেঘলার ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে যায়। আয়ানের হাত মেঘলার পিঠের ওপর দিয়ে আস্তে আস্তে নামতে থাকে। মেঘলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও আয়ানের শক্তির কাছে সে হার মানে। আয়ান নিজের ঠোঁট মেঘলার গোলাপি ঠোঁটে ডুবিয়ে দেয়। দুজনের ঠোঁটের এই গভীর মিলনে পুরো ঘরে শুধু তাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মেঘলা প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আয়ানের এই তীব্র ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেয়। আয়ান মেঘলাকে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে নিয়ে যায়। মেঘলা আয়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে রাখে। ছোট সাহেব, ও ছোট সাহেব। দরজার বাইরে থেকে কাজের মেয়ে কুলসুমের ডাকে আয়ান আর মেঘলা দুজনেই চমকে ওঠে। মেঘলা তাড়াহুড়ো করে নিজের শাড়ির আঁচল ঠিক করে নেয়। আয়ান চরম বিরক্ত হয়ে দরজার দিকে তাকায়। তার এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট হয়ে গেল। কি হয়েছে কুলসুম, এত রাতে ডাকছো কেন? বড় বেগম সাহেবা আপনাদের নিচে ডাকছেন। রিয়া মেম সাহেব এসেছেন। রিয়ার নাম শুনে মেঘলার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখের কোণে জল জমে ওঠে। এই রিয়া মেয়েটা আসার পর থেকেই মেঘলার জীবনে অশান্তি শুরু হয়েছে। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে মেঘলার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। তুমি চিন্তা করো না মেঘলা, আমি আছি তো। তুমি শুধু নামেই আছো আয়ান, মনটা তো অন্য জায়গায় পড়ে আছে। মেঘলা এক ঝটকায় আয়ানের হাত ছাড়িয়ে নিয়ে ঘরের বাইরে চলে যায়। আয়ান হতাশ হয়ে তাকিয়ে থাকে। এরপর দুজনেই নিচে ড্রয়িং রুমে আসে। সেখানে সবাই উপস্থিত। বড় ফুপু সোফায় বসে গম্ভীর মুখে বসে আছেন। পাশে রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়ার ভাই হাসান ও তার মা সালমাও সেখানে উপস্থিত। আয়ানের বাবা শিকদার সাহেব চিন্তিত মুখে পায়চারি করছেন। আমিনা বেগম রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, এবারের সিনিয়র বউয়ের কোনো দায়িত্ব বোধ নেই, এতক্ষণ লাগে নিচে আসতে, নবাবজাদি একেবারে। ঠিক তখনই মেঘলা আর আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মেঘলার পরনে লাল শাড়ি, চুলগুলো এলোমেলো। আয়ান মেঘলার পেছনে পেছনে আসছে, যা দেখে আসিফ বাঁকা হাসে। বাহ, ভাইয়া আর ভাবি তো মনে হচ্ছে বেশ রোমান্সে মেতেছিলেন। মুখ সামলে কথা বলবি আসিফ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখ। আসিফ, তুই একদম চুপ কর। আয়ান, তুই এসে বস এখানে। মেঘলা, তুমি এখানে আমার পাশে এসে বসো। নীলা মেঘলাকে নিজের পাশে বসায়। মেঘলা রিয়ার দিকে একবার তাকায়। রিয়া খুব সাধারণ একটা মেয়ে, পরনে সুতির থ্রিপিস, চোখে মুখে ভয় আর ক্লান্তি। কিন্তু তার চোখের মধ্যে এক অদ্ভুত মায়া আছে, যা মেঘলাকে আরো বেশি নিরাপত্তাহীন করে তোলে। হঠাৎ ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে। রহমত চাচা গিয়ে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমি মেঘলার বাবা কথা বলতেছি। শিকদার সাহেব আছেন? রহমত চাচা ফোনটা সিকদার সাহেবকে হাতে দেয়। হ্যালো চৌধুরী সাহেব, কেমন আছেন? আমি ভালো নেই শিকদার সাহেব। আমার মেয়ে যেন আপনাদের বাড়িতে কোনো কষ্ট না পায়। সে জমিদার বাড়ির মেয়ে, তাকে কেউ অবহেলা করলে আমি সহ্য করব না। ফোনটা আমাকে দিন, আমি কথা বলবো। শিকদার সাহেব, আমার মেয়েটা অনেক অভিমানী, আপনারা ওকে একটু বুঝবেন। আপনারা একদম চিন্তা করবেন না, মেঘলা এই বাড়ির বড় বউ, তার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ফোন রাখার পর শিকদার সাহেব আবার গম্ভীর হয়ে যান। এদিকে মেঘলার ছোট কাকা হঠাৎ করে বাড়িতে এসে উপস্থিত হন। তিনি বেশ রাগী মানুষ। আমার ভাইদের সাথে কোনো অন্যায় হলে আমি কিন্তু এই বাড়ি মাথায় তুলব। আয়ান, তুমি এটা কি করেছো? কাকা,
আপনি শান্ত হন। মেঘলার সাথে কোনো অন্যায় হবে না। রিয়া শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছে। মেঘলা আর এসব সহ্য করতে না পেরে নিজের ঘরে ফিরে যায়। সে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। তারপর নিজের ফোন হাতে নিয়ে তার বেস্ট ফ্রেন্ড তিশাকে কল করে। তিশা, আমার খুব ভয় হচ্ছে। আয়ান যদি আমাকে ভুলে যায়, রিয়াকে যদি সে ভালোবেসে ফেলে। তুই পাগল হয়েছিস মেঘলা? আয়ান তোকে কতটা ভালোবাসে তুই জানিস না? তুই শুধু নিজের অধিকার ছাড়বি না। তুই সিনিয়র বউ, এটা সব সময় মনে রাখবি। তুই নিজেকে গুটিয়ে নিস না, আয়ানকে নিজের কাছে টেনে নে। অন্যদিকে সুমন আয়ানের সাথে দেখা করতে বাড়ির বাগানে আসে। তুই এটা কি করলি আয়ান? রিয়াকে এভাবে বাড়িতে আনা ঠিক হয়নি। তুই মেঘলা ভাবিকে কষ্ট দিচ্ছিস। আমার আর কোনো উপায় ছিল না সুমন। তুই তো জানিস রিয়ার ভাইটা বেকার, ওর মা অসুস্থ। রিয়াকে পথে বসতে দিতাম আমি? কিন্তু মেঘলা ভাবি কি এটা সহজে মেনে নেবে? মেঘলা আর রিয়া মুখোমুখি দেখা হয় রান্নাঘরে। মেঘলা পানি নিতে এসেছিল, রিয়া সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। রিয়ার চোখে মুখে একটা অপরাধ বোধ। মেঘলা রিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। বড় বৌদি, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে আপনাদের মাঝে আসিনি। তুমি আমাকে বৌদি ডাকবে না। আমি তোমার কেউ না, আর তুমি এই বাড়িতে শুধু আশ্রিত। এটা মনে রাখবে। আয়নের উপর তোমার কোনো অধিকার নেই। আমি জানি আমার কোনো অধিকার নেই। আমি শুধু আমার মায়ের চিকিৎসার জন্য এখানে আছি। আমি আপনাদের মাঝে কোনো বাধা হব না। মেঘলা রিয়ার কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার মনের ভেতর একটা খচখচানি থেকেই যায়। সে জানে আয়ান খুব দয়ালু, আর এই দয়াই একদিন ভালোবাসায় পরিণত হতে পারে। মেঘলা নিজের ঘরে গিয়ে আয়ানের পুরনো ছবি দেখতে থাকে। তাদের বিয়ের প্রথম দিকের কথা মনে পড়ে যায়। মেঘলা তখন কতটা অহংকারী ছিল। সে আয়ানকে নিজের বিছানায় পর্যন্ত ঘুমোতে দিত না। আয়ান সোফায় ঘুমাতো আর মেঘলা আরামে বিছানায়। কিন্তু আয়ান কখনো কোনো অভিযোগ করেনি। সে নীরবে মেঘলার সব অবহেলা সহ্য করেছে। আর আজ যখন মেঘলা আয়ানকে মন থেকে ভালোবেসে ফেলেছে, তখনই রিয়া এসে তাদের মাঝে দেয়াল তৈরি করে দিয়েছে। মেঘলার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করে। অন্যদিকে আশিফ আর বড় ফুপু নিজেদের ঘরে বসে ষড়যন্ত্র করছে। এই মেঘলা মেয়েটাকে আমার একদম পছন্দ না। খুব অহংকার। ওর বাপ জমিদার বলে ধরাকে সরা জ্ঞান করে। ফুপি, তুমি চিন্তা করো না, আমি এমন চাল চালবো যে ভাইয়া নিজেই মেঘলা ভাবিকে বাড়ি থেকে বের করে দেবে। রিয়া মেয়েটা খুব সহজ সরল, ওকে কাজে লাগাতে হবে। ঠিক বলেছিস। রিয়াকে দিয়ে আমরা এই বাড়ির সব সম্পত্তি নিজের নামে করে নেব, আর মেঘলাকে এমনভাবে অপমান করব যে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। রাতে আয়ান নিজের ঘরে ফেরে। ঘর পুরো অন্ধকার। সে আলো জ্বালাতে গিয়ে দেখে মেঘলা জানলার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মেঘলাকে এক অদ্ভুত মায়াবতীর মতো লাগছে। আয়ান আস্তে আস্তে এগিয়ে গিয়ে পেছন থেকে মেঘলার কোমর জড়িয়ে ধরে। মেঘলা চমকে ওঠে, কিন্তু বাধা দেয় না। আয়ান মেঘলার ঘাড়ে আলতো করে চুমু খায়। মেঘলার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। আয়ান, আমাকে ছেড়ে দাও। রিয়া অপেক্ষা করছে তোমার জন্য। তুমি ওর ঘরে যাও। রিয়া আমার দায়িত্ব, কিন্তু তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণ। আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আয়ান মেঘলাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মেঘলার চোখে জল চিকচিক করছে। আয়ান নিজের আঙুল দিয়ে মেঘলার চোখের জল মুছে দেয়। তারপর মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু খায়। মেঘলার ঠোঁট কাঁপতে থাকে। আয়ান আর নিজেকে সামলাতে পারে না। সে মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। এই চুমুটা ছিল অনেক বেশি গভীর আর আবেগপূর্ণ। মেঘলা নিজের দুই হাত দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ানের জিভ মেঘলার মুখের ভেতর প্রবেশ করে। মেঘলা আয়ানের বুকের শার্ট খামচে ধরে দুজনের মধ্যে একটা তীব্র আকর্ষণ তৈরি হয়। আয়ান মেঘলার শাড়ির ব্লাউজের হুক খুলতে শুরু করে। মেঘলা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আয়ান মেঘলার নরম গলার কাছে মুখ গুছে দেয়। সেখানে নিজের দাঁত দিয়ে আলতো করে কামড় দেয়। মেঘলা একটা অস্পষ্ট শব্দ করে ওঠে। আয়ান মেঘলার কানে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার মেঘলা, আর কারো নয়। মেঘলার শরীরে সব প্রতিরোধ ভেঙে পড়ে। সে আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান মেঘলাকে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর সে নিজেও মেঘলার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের আলো নেভানোই থাকে। আয়ান শুধু চাঁদের আলোয় মেঘলার শরীরের ভাঁজে ভাঁজে নিজের ভালোবাসা এঁকে দেয়। মেঘলার শাড়ি পুরোপুরি খসে পড়ে।
আয়নের হাতের স্পর্শে মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। আয়নের উষ্ণ চুমু মেঘলার সারা শরীরে এক নতুন উন্মাদনা তৈরি করে। আয়নের হাত মেঘলার শরীরে প্রতিটা খাজে ঘুরে বেড়ায়। মেঘলা সুখের এক চরম সীমায় পৌঁছে যায়। সে আয়ানের পিঠে নিজের নখ বসিয়ে দেয়। আয়ান ব্যথায় আর সুখে একসাথে কেঁপে ওঠে। সে মেঘলার কানের লতিতে দাঁত দিয়ে হালকা কামড় দেয়। মেঘলার মুখ থেকে একটা মিষ্টি গোঙানির শব্দ বেরিয়ে আসে। আয়ান মেঘলার শরীরের ওপর নিজের পুরো ভার ছেড়ে দেয়। মেঘলার দুই পা আয়ানের কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে দুজনের শরীরের ঘর্ষণে এক অদ্ভুত উত্তাপ তৈরি হয়। আয়নের প্রতিটি স্পর্শ মেঘলার ভেতরের সব অভিমান ধুয়ে মুছে দেয়। মেঘলা বুঝতে পারে এই পুরুষটা শুধুই তার, এর উপর অন্য কারো অধিকার নেই। আয়নের নিঃশ্বাস আরো দ্রুত হতে থাকে। সে মেঘলার ঘাড়ে, গলায় আর বুকে অজস্র চুমু এঁকে দেয়। মেঘলা আয়নের চুলে নিজের আঙুল চালিয়ে দেয়। তাদের এই বন্য আর গভীর ভালোবাসায় রাতের অন্ধকার আরো মোহময় হয়ে ওঠে। জমিদার বাড়ির এই বিশাল ঘরে আজ মেঘলা তার সব অহংকার ভুলে শুধু একজন প্রেয়সী হয়ে ওঠে। আয়ান আর মেঘলার এই গভীর মিলনের সাক্ষী থাকে শুধু রাতের নীরবতা আর জানালার বাইরে ওই চাঁদ তারা। একে অপরের মাঝে হারিয়ে যায় সব জল্পনা কল্পনা, আর চক্রান্তের বাইরে তাদের এই ভালোবাসা যেন এক নতুন অধ্যায়ের সূচনা করে। মেঘলা ওঠো, অনেক বেলা হয়েছে। আর কতক্ষণ ঘুমাবে? আর একটু ঘুমাতে দাও না আয়ান, কাল রাতে অনেক ধকল গিয়েছে, শরীরে খুব ক্লান্তি লাগছে। ধকল তো লাগবেই। কাল রাতটা যে কত সুন্দর ছিল তা কি তুমি ভুলে গেলে নাকি? একদম বাজে কথা বলবে না, তুমি তো সুযোগ পেলেই অসভ্যতা শুরু করো। যাও, আমাকে একা থাকতে দাও। একা থাকতে তো দেব না। আজ সারাদিন তোমার পাশেই থাকবো আর তোমাকে অনেক আদর করব। আয়ান মুচকি হেসে মেঘলার গালের ওপর নিজের নাক ঘষতে থাকে। মেঘলা লজ্জায় লাল হয়ে বালিশে মুখ লোকায়। আয়ান মেঘলার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নেয়। মেঘলা আলতো করে আয়ানের বুকে ধাক্কা দিলেও মনে মনে সে এই সান্নিধ্য বেশ উপভোগ করছে। সকালের রোদেলা আলো জানালার পর্দা ভেদ করে মেঘলার ফর্সা মুখে পড়ছে, যা দেখে আয়ান পাগল হয়ে যাচ্ছে। সে মেঘলার কানের লতিতে ছোট্ট করে একটা কামড় দেয়। মেঘলা শিউরে ওঠে এবং আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জমিদার বাড়ির এই বিশাল ঘরে আজ যেন এক নতুন সকাল শুরু হয়েছে, যেখানে শুধু ভালোবাসা আর প্রেম বিরাজ করছে। কিন্তু মেঘলার মনের কোণে কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রিয়ার কথা মনে পড়লে তার বুকটা ভারী হয়ে আসে। আয়ান মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় এবং তাকে তৈরি হতে বলে, নিচে সবার সাথে নাস্তা করতে যেতে হবে। আজ অনেক মানুষ বাড়িতে এসেছে। মেঘলা আয়নাতে নিজের চেহারা দেখে তার ঠোঁট দুটো কামড়ের দাগে ফুলে আছে। ঘাড়ের কাছে আয়ানের দেওয়া ভালোবাসার চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সে ওড়না দিয়ে সেগুলো ঢাকার চেষ্টা করে। নিচের ড্রয়িং রুমে আজ চাঁদের হাট বসেছে। শিকদার সাহেব খবরের কাগজ পড়ছেন। আমিনা বেগম সবাইকে নাস্তা বাড়ার তকদারি করছেন। বড় ফুপু আর আসিফ একদিকে বসে নিচু স্বরে কথা বলছেন। রিয়া আর তার মা সালমা বেগমের মুখে খাবার তুলে দিচ্ছেন। হাসান চুপচাপ এক কোণে বসে আছে। কামাল আর নীলা সোফায় বসে নিজেদের মধ্যে কথা বলছে। রহমত চাচা সবাইকে চা এগিয়ে দিচ্ছেন। ডাক্তার জামান আবার এসেছেন সালমা বেগমের প্রেশার মাপতে। উকিল ফরিদ সাহেবও একপাশে বসে ডায়েরিতে কিছু লিখছেন। মেঘলা আর আয়ান যখন সিঁড়ি দিয়ে নামে তখন সবার চোখ তাদের দিকে চলে যায়। বাহ, বড় বৌমা তো রাজকীয় ঘুম। সকালে সূর্য অনেক উপরে উঠে গেছে, এখন তার ঘুম ভেঙেছে। জমিদার বাড়ির মেয়ে বলে কথা। ফুপি, তুমি তো জানো না কাল রাতে ভাইয়ার ভাবি কতটা ব্যস্ত ছিলেন, ওনাদের একটু দেরি হতেই পারে। আসিফের বিদ্রুপ শুনে মেঘলা মাথা নিচু করে নেয়। আয়ান রেগে আসিফের দিকে তাকালে শিকদার সাহেব ইশারায় তাকে শান্ত থাকতে বলেন। নীলা এগিয়ে এসে মেঘলার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যায়। মেঘলা, এসো, এখানে বসো, তোমার জন্য আমি স্পেশাল পরোটা আর আলুর দম বানিয়েছি। মেঘলা, মা তুমি মন খারাপ করো না। এ বাড়িতে তুমি সিনিয়র বউ, তোমার সম্মান সবসময় সবার উপরে থাকবে। বড় বৌদি, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। রিয়া খুব নম্রভাবে কথাগুলো বললেও মেঘলা তার দিকে এক পলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মেঘলার মনে হচ্ছে রিয়া যেন দয়া দেখাচ্ছে, যা সে মোটেও সহ্য করতে পারছে না। হাসান তার বোনের দিকে অসহায় চোখে তাকায়। সে জানে তার বোনের এখানে থাকাটা মেঘলার জন্য কতটা যন্ত্রণাদায়ক। সালমা বেগম এক টুকরো পরোটা মুখে নিয়ে মেঘলার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেন।
কিন্তু মেঘলা কোনো সাড়া দেয় না। নাস্তা শেষ করে মেঘলা নিজের ঘরে ফিরে গিয়ে তার প্রিয় বান্ধবী তিশাকে ফোন করে। তিশা, আমি আর পারছি না। ওই মেয়েটা আর ওর পরিবার যেভাবে জেকে বসেছে তাতে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার এই বাড়ি ছাড়তে হবে। তুই কেন বাড়ি ছাড়বি মেঘলা? তুই তো এবারই লিগ্যাল ওয়াইফ, আর সিনিয়র বউ রিয়া তো কেবল আশ্রিত। তুই আয়নকে নিজের মুঠোয় রাখ, তাহলেই হবে। আয়ন আমাকে অনেক ভালোবাসে তিশা, কিন্তু তার দয়া আর দায়িত্ববোধ যে একদিন আমাকে সরিয়ে দেবে সেটা আমি বুঝতে পারছি। আজ সকালেও আয়ান রিয়ার মায়ের চিকিৎসার কথা বলছিল। তিশা মেঘলাকে অনেক বোঝায় এবং তাকে সাহসী হতে বলে। মেঘলা ফোন রেখে যখন ঘর থেকে বের হয় তখন দেখে আশিফ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। আশিফ একটা বিশ্রী হাসি দিয়ে মেঘলার পথ আগলে দাঁড়ায়। ভাবি, তিশার পরামর্শ কিন্তু বেশ ভালো, তবে কাজ হবে কিনা সন্দেহ আছে। রিয়া মেয়েটা কিন্তু দেখতে ভারী মিষ্টি, ভাইয়া কতক্ষণ নিজেকে সামনে রাখবে সেটা ভাবার বিষয়। আসিফ, তুমি নিজের চরকায় তেল দাও। আমার আর আয়নের মাঝে আসার চেষ্টা করো না, ফল ভালো হবে না। মেঘলা রাগে গজগজ করে নিচে বাগানের দিকে চলে যায়। সেখানে সুমন আর আয়ান কথা বলছে। সুমন আয়ানকে বোঝানোর চেষ্টা করছে যেন রিয়ার প্রতি সে বেশি দুর্বল না হয়ে পড়ে। আয়ান, তুই মেঘলা ভাবির অবস্থাটা একবার ভাব। তোর প্রতি তারা অগাধ বিশ্বাস, কিন্তু তুই যদি রিয়ার প্রতি একটু বেশি যত্নশীল হোস তবে সেই বিশ্বাস ভেঙে যাবে। আমি জানি সুমন, কিন্তু রিয়াকে তো আমি মাঝপথে ফেলে দিতে পারি না। ওর ভাই হাসানও তো অসহায়। আমি শুধু ওদের একটা সুস্থ জীবন দিতে চাই। রহমত চাচা বাগান থেকে ফুল তুলে এনে মেঘলার হাতে দেন। মেঘলা ফুলগুলো নিয়ে এক মনে বসে থাকে। তার ছোট কাকা হঠাৎ করে আবার বাড়িতে ঢোকেন। তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছে। তিনি সরাসরি শিকদার সাহেবের কাছে যান। শিকদার সাহেব, আমার মনে হচ্ছে আপনি আপনার ছেলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এই রিয়াকে এই বাড়িতে রেখে আপনি আমার ভাইজির অপমান করছেন। আপনি ভুল বলছেন। রিয়ার মা অসুস্থ বলে তারা এখানে আছে, তারা তো এই বাড়িতে চিরকাল থাকবে না। ছোট কাকা আর শিকদার সাহেবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পুরো বাড়িতে একটা অস্থিরতা তৈরি করে। আমিনা বেগম তাদের শান্ত করার চেষ্টা করেন। হাসান রান্নাঘরে গিয়ে কুলসুমকে সাহায্য করছে যাতে এই বাড়ির কোনো মানুষের কাজে লাগে। রিয়া এক কোণে নিজের ঘরের জানালায় বসে মেঘলা আর আয়ানের বাগানে বসে থাকা দেখছে। রিয়ার চোখে জল। সে জানে তার উপস্থিতি এই সুন্দর পরিবারটাকে ভেঙে দিচ্ছে। ডাক্তার জামান রিয়ার চেকআপ শেষ করে ড্রয়িং রুমে আসেন এবং সালমা বেগমকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ওনার অবস্থা স্থিতিশীল নয়, ওনাকে ক্লিনিকে নেওয়ার দরকার। আয়ান, তুমি একটু ব্যবস্থা করো। আয়ান দ্রুত তৈরি হয়ে সালমা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির চাবি নেয়। মেঘলা এটা দেখে আরও ভেঙে পড়ে। সে ভাবে আয়ান বুঝি এখন রিয়াদের জন্যই সারাদিন ব্যস্ত থাকবে। রাত 10টা বেজে যায়। আয়ান তখনও হাসপাতাল থেকে ফেরেনি। মেঘলা ঘরে একা বসে কাঁদছে। হযরত দরজায় কড়া নাড়ে। মেঘলা মনে করে আয়ান ফিরেছে, কিন্তু দরজা খুলে দেখে আশিফ দাঁড়িয়ে আছে। আশিফের হাতে একটা জুস। ভাবি, তুমি অনেকক্ষণ কিছু খাওনি, এই জুসটা খাও, শরীর খারাপ করবে। মেঘলা জুসটা নিতে অস্বীকার করে, কিন্তু আশিফ জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করে। মেঘলা রাগে গ্লাসটা ফেলে দেয়। গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যায়। আশিফ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আয়ান ঘরে ফেরে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। মেঘলা আয়ানের পাশে গিয়ে বসে এবং তার কপালে হাত রাখে। মেঘলা, রিয়ার মা অনেক অসুস্থ। হাসান একা সামলাতে পারছিল না, তাই আমাকে থাকতে হয়েছে। তোমার কি আর কোনো কাজ নেই? আয়ন, সারাদিন শুধু ওই মেয়েটার পেছনে ঘুরে বেড়াও। আমার কথা তো একবারও ভাবলে না। তুমি এমন কেন করছো মেঘলা? আমি তো তোমার কাছেই ফিরে এসেছি, তাই না? আয়ান মেঘলার হাত ধরে টেনে নিজের বুকের ওপর শুইয়ে দেয়। মেঘলা অভিমান করে থাকতে চাইলেও আয়ানের শরীরের স্পর্শে সে নতি স্বীকার করে। আয়ান মেঘলার চুলে বিলি কেটে দেয় এবং তার কপালে চুমু খায়। মেঘলা আয়ানের বুকের ভিতর লুকিয়ে ডুকরে কেঁদে ওঠে। আয়ান মেঘলার থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরে এবং তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। এই চুমুটা ছিল অনেক বেশি শান্ত আর ভালোবাসার। মেঘলা আয়ানের ঘাড়ে কামড়ে দেয়, যা দেখে আয়ান মুচকি হাসে। আয়ান মেঘলার শাড়ি আলতো করে খুলতে শুরু করে। মেঘলা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আয়ান মেঘলার কানে ফিসফিস করে বলে, তুমি আমার সিনিয়র বউ, আমার রাজরানী, তোমার জায়গা কেউ নিতে পারবে না। আয়ান মেঘলার শরীরে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে শুরু করে। সে মেঘলার উন্মুক্ত পেটে চুমু খায়। মেঘলা শিউরে ওঠে।
এবং আয়ানকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। আয়ানের হাতের স্পর্শেই মেঘলার শরীরে এক অদ্ভুত শিহরণ তৈরি হয়। সে আয়ানের কানে ফিসফিস করে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। আয়ান কথা না বলে মেঘলার ঠোঁটে আবার নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তাদের এই মিলনে ঘরের আবহাওয়া আবার উত্তপ্ত হয়ে ওঠে। আয়ান মেঘলার শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসা এঁকে দেয়। মেঘলা আনন্দের এক চরম শিখরে পৌঁছে যায়। আয়ান মেঘলার ওপর নিজের পুরো ভার ছেড়ে দেয় এবং তার গলায় মুখ গুজে দেয়। মেঘলার মিষ্টি গোঙানি পুরো ঘরে এক মায়াবী পরিবেশ তৈরি করে। রাত গভীর হতে থাকে আর আয়ান মেঘলার ভালোবাসার এই বন্ধন আরও দৃঢ় হয়। অন্যদিকে আসিফ আর বড় ফুপু হাসপাতালের করিডোরে বসে নতুন চাল চালছে, কিভাবে রিয়াকে আয়ানের আরও কাছে নেওয়া যায় এবং মেঘলাকে দূরে সরানো যায়। সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত। শিকদার সাহেব আর আমিনা বেগম ঘরে বসে ভবিষ্যতের কথা ভাবছেন। রহমত চাচা বাড়ির সব দরজা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। জমিদার বাড়ির এই বিশাল অট্টালিকার প্রতিটা ইটে যেন চাপা উত্তেজনা আর ভালোবাসার গল্প লেখা হচ্ছে, যার শেষ কোথায় কেউ জানে না। মেঘলা আয়নের বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তার মনে হয় এই মুহূর্তটা যদি চিরস্থায়ী হতো তবে কতই না ভালো হতো। রিয়ার ঘরের আলো তখনও জ্বলছে। সে ডায়েরিতে কিছু একটা লিখছে, যা হয়তো আগামী কোনো ঝড় বয়ে আনবে। এই পরিবারে হাসান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে তাদের উপস্থিতি এই বাড়িতে এক বিশাল ভাঙনের সৃষ্টি করছে, কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে তার সময়ের ওপরই নির্ভর করে। ভাইয়া, আপনি কাল সারা রাত হাসপাতালে বসেছিলেন, আপনার তো অনেক কষ্ট হলো। এতে কষ্টের কিছু নেই হাসান। সালমা আন্টি আমার মায়ের মতো, ওনার বিপদে পাশে থাকা আমার দায়িত্ব। আয়ান, তুই তো সারা রাত জাগলি, এবার বাড়ি যা। মেঘলা ভাবি হয়তো তোর জন্য চিন্তা করছি। সুমন ভাই ঠিক বলেছে ভাইয়া, আপনি বাড়ি যান, আমি মায়ের কাছে আছি। ডাক্তার জামান সাহেব তো আসছেন। হ্যাঁ আয়ান, তুমি এখন বাড়ি যেতে পারো। সালমা বেগমের প্রেশার এখন অনেকটাই স্বাভাবিক, তবে ওনাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আসছি। হাসান, কোনো দরকার হলে আমাকে সাথে সাথে ফোন করবি। আয়ান সুমনের সাথে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। সুমনের চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে আয়ানকে বোঝানোর চেষ্টা করে, তুই কিন্তু মেঘলাকে বড্ড অবহেলা করছিস আয়ান। মেয়েটা তোকে কতটা ভালোবাসে তুই বুঝিস না। রিয়া আর ওর পরিবারের জন্য তুই নিজের সংসারটা নষ্ট করিস না। তুই ভুল ভাবছিস সুমন। মেঘলাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু অসহায় একটা পরিবারকে তো আমি রাস্তায় ফেলে দিতে পারি না। আয়ান গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে জমিদার বাড়িতে সকালের নাস্তার টেবিলে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। মেঘলা সবার আগে নিচে এসে নিজেই সিনিয়র বউয়ের আসনে বসেছে। নবাবজাদির আজ এত সকালে ঘুম ভাঙলো যে? সূর্য তো দেখি পশ্চিম দিকে উঠবে। ফুপু শাশুড়ি, আমি এই বাড়ির বড় বউ। কখন ঘুম থেকে উঠবো আর কখন ঘুমাবো সেটা আমাকে কেউ ঠিক করে দেবে না। ভাবি, তুমি কিন্তু ফুপির সাথে বড্ড বেয়াদবি করছো। ভুলে যেও না, রিয়া এখন এই বাড়ির আরেক বউ। ভাইয়া কিন্তু রিয়াকেই বেশি সময় দিচ্ছে। আসিফ, তুই একদম চুপ করবি। মেঘলার সাথে এভাবে কথা বলার সাহস তুই কোথায় পেলি? ওই বাড়ির বড় বউ। ঠিক বলেছিস নীলা। মেঘলা, তুই এসব কোথায় কান দিস না। তুই তোর নিজের জায়গায় একদম ঠিক আছিস। এই বাড়িতে সকাল থেকে এসব কি শুরু হলো বড় আপা? আপনি বয়সে বড়, মেঘলাকে এভাবে কথা শোনানো আপনার উচিত হয়নি। হ্যাঁ আপা, মেঘলা তো কোনো অন্যায় করেনি, ও নিজের অধিকার নিয়েই কথা বলছে। তোরা সবাই মিলে এই অহংকারী মেয়েটার পক্ষ নে। আমি তো এই বাড়িতে একটা বোঝা হয়ে গেছি। এমন সময় রিয়া রান্নাঘর থেকে সবার জন্য চা নিয়ে আসে। মেঘলা রিয়াকে দেখে রাগে ফুঁসতে থাকে। বড় বৌদি, আপনার চা আমি নিজের হাতে বানিয়েছি। তোমার হাতের চা খাওয়ার কোনো শখ আমার নেই। কুলসুম, ও কুলসুম, এদিকে আয়। জি বড় মেম সাহেব, আমাকে ডাকছেন? এই চাটা নিয়ে গিয়ে বেসিনে ফেলে দে, আর আমার জন্য কড়া করে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। বড় ম্যাম সাহেব, আমি কি আপনার জন্য বাজারে তাজা ফল কেটে আনবো? হ্যাঁ, রহমত চাচা নিয়ে এসো। আর শোনো, আজ থেকে এই বাড়ির রান্নাঘরের বাইরে কেউ ঢুকবে না। তুমি আর কুলসুম সব সামলাবে। রিয়া মাথা নিচু করে কান্না চেপে রেখে নিজের ঘরে চলে যায়। মেঘলার এই কঠোর রূপ দেখে বড় ফুপু আর আসিফ রেগে জ্বলে ওঠে। এমন সময় কলিং বেল বাজে। রহমত চাচা গিয়ে দরজা খোলে। শিকদার সাহেব, আমি কি ভেতরে আসতে পারি? আরে ফরিদ সাহেব,
আসুন আসুন, এত সকালে কি মনে করে? আপনারা কাল আমাকে কিছু সম্পত্তির কাগজ তৈরি করতে বলেছিলেন, রিয়া আর আয়ানের নামে, সেগুলো নিয়ে এলাম। উকিল সাহেব, এই বাড়িতে আমার স্বামী আয়ানের সব সম্পত্তিতে শুধু আমার অধিকার আছে। অন্য কোনো মেয়ের নামে কোনো কাগজ তৈরি হবে না। তুই বাধা দেওয়ার কে মেঘলা? আয়ান নিজে রিয়াকে বিয়ে করেছে, ওর অধিকার আয়ান নিজেই দিবে। আমার ভাইজির অধিকার হাত দেওয়ার সাহস যেন কেউ না করে। হঠাৎ দরজায় ছোট কাকার গলা শুনে সবাই চমকে ওঠে। তার পেছনে মেঘলার বাবা চৌধুরী সাহেব এবং মা জাহানারা বেগমও এসে উপস্থিত হন। শিকদার সাহেব, আমি কাল রাতেই আপনাকে বলছিলাম আমার মেয়ের চোখের পানি এলে আমি এই জমিদার বাড়ি ধুলে মিশিয়ে দেব। মেঘলা, মা আমার, এদিকে আয়। দেখ তো মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে। মা, আয়ান আমাকে সময় দেয় না। সারাদিন ওই রিয়া আর ওর মায়ের পেছনে পড়ে থাকে। আমি আজই আইনের নামে মামলা করব। দেখি সে কিভাবে দুই বউ নিয়ে সংসার করে। ঠিক সেই মুহূর্তে আয়ান ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে এত লোক দেখে সে একটু ঘাবড়ে যায়। আসসালামু আলাইকুম চৌধুরী আঙ্কেল, আপনারা এত সকালে? ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তুমি নাকি রিয়া নামে সম্পত্তি লিখে দিচ্ছ? আমার মেয়ের ভবিষ্যৎ কি তাহলে? কে বললো এসব? আমি তো মেঘলাকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না। ফরিদ সাহেব, আপনাকে কে কাগজ করতে বলেছে? বড় বেগম সাহেব আর আসিফ কাল রাতে আমাকে ফোন করে ওই কাগজগুলো বানাতে বলেছিলেন। ফুপু, তুমি এসব কি শুরু করেছো? আমার আর মেঘলার মাঝে তোমরা কেন আগুন লাগাচ্ছ? আসিফ, তুই তো দেখছি সব কিছুর মূলে। ভাইয়া, আমি তো শুধু রিয়া ভাবির অধিকারের কথা ভেবেছিলাম। তুই চুপ কর আসিফ। মেঘলা, চলো আমার সাথে আমাদের ঘরে চলো। আয়ান মেঘলার হাত শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে ওপরে নিজেদের ঘরের দিকে চলে যায়। ঘরের দরজা বন্ধ করে আয়ান মেঘলাকে দেয়ালের সাথে চেপে ধরে। ছাড়ো আমাকে। তুমি কাল রাত ওই রিয়ার মায়ের কাছে ছিলে। আমার কথা একবারও মনে পড়লো না তোমার? মেঘলা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। রিয়া শুধু একটা দায়িত্ব, আর কিছু না। আমি সব দায়িত্ব বুঝি না। আমি শুধু আমার স্বামীকে চাই, আমার আয়ানকে চাই, যার উপর শুধু আমার অধিকার থাকবে। আয়ান মেঘলার চোখের দিকে গভীরভাবে তাকায়। মেঘলার চোখে জল টলটল করছে। আয়ান নিজের দুহাত দিয়ে মেঘলার গাল চেপে ধরে, আর কোনো কথা বলে না। মেঘলার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘলা প্রথম দিকে আয়ানের বুকে ছোট ছোট কিল মারতে থাকে, কিন্তু আয়ানের চুমুর গভীরতায় সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আয়ানের জিভ মেঘলার মুখের ওপর প্রবেশ করতেই একটা তীব্র শিহরণ মেঘলার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মেঘলা নিজের দুই হাত আয়ানের ঘাড়ে পেঁচিয়ে ধরে। আয়ান মেঘলাকে দেয়াল থেকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নেয়। দুজনের ভারী নিঃশ্বাসে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। মেঘলা, তুমি শুধু আমার সিনিয়র বউ, আমার জীবনের একমাত্র রানী। আয়ান, আমাকে এতটা ভালোবাসো তুমি, তাহলে কেন আমাকে এত কষ্ট দাও? আমি তোমাকে কষ্ট দিতে চাই না মেঘলা, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করে। আজ থেকে আমি শুধু তোমার। আয়ান মেঘলার শাড়ির আঁচলটা একটানে নিচে ফেলে দেয়। মেঘলার ফর্সা কাঁধ উন্মুক্ত হয়ে যায়। আয়ান সেখানে নিজের মুখ গুজে দেয় আর পাগলের মতো চুমু খেতে থাকে। মেঘলা একটা অস্ফুষ্ট শব্দ করে আয়ানের চুল খামচে ধরে। আয়ানের হাত মেঘলার কোমরের ভাঁজে ঘুরে বেড়ায়। মেঘলার শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করে। আয়ান মেঘলাকে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় ফেলে দেয় এবং তার উপর উঠে আসে। মেঘলা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আয়ান, এখন না, সকালে সবাই নিচে আছে, কেউ ডাকতে পারে। কেউ ডাকবে না, আজ কেউ আমাদের মাঝে আসবে না। আজ আমি তোমাকে নতুন করে ভালোবাসবো। আয়ান মেঘলার গলার কাছে নিজের দাঁত দিয়ে হালকা কামড় বসায়। মেঘলার মুখ থেকে মিষ্টি একটা গোঙানি বেরিয়ে আসে। আয়ান মেঘলার ব্লাউজের গুলো একে একে খুলে ফেলে। মেঘলার পুরো পরিপূর্ণ শরীর আয়ানের চোখের সামনে ভেসে ওঠে। আয়ানের চোখ দুটো নেশাতুর হয়ে যায়। সে মেঘলার উন্মুক্ত বুকে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দেয়। মেঘলা আনন্দে আর শিহরণে বিছানার চাদর শক্ত করে ধরে চেপে আছে। আয়ানের প্রতিটা স্পর্শ মেঘলার ভেতরের সব অভিমান আর কষ্ট ভুলিয়ে দেয়। মেঘলা, তুমি আজ এত সুন্দর কেন লাগছে? তোমাকে মনে হচ্ছে পুরো গিলে খেয়ে ফেলি। তুমি একটা অসভ্য আয়ান, শুধু সুযোগ খুঁজো আমাকে এভাবে আদর করার। অসভ্যতা তো কেবল শুরু করলাম বউ, এবার দেখো আমি কি করি।
আয়ান মেঘলার পুরো শরীর থেকে কাপড়ের শেষ আবরণটুকু সরিয়ে দেয়। মেঘলা দু হাতে নিজের মুখ ঢেকে ফেলে। আয়ান মেঘলার হাতের উপর চুমু খেয়ে হাত দুটো সরিয়ে দেয়। তারপর মেঘলার পেটের নরম অংশে নিজের মুখ ঘষতে থাকে। মেঘলা খিলখিল করে হেসে ওঠে। আয়ান মেঘলার দুই পা নিজের কোমরের দুই পাশে জড়িয়ে নেয়। দুজনের শরীরের ঘর্ষণে অদ্ভুত এক উত্তাপ তৈরি হয়। আয়ান মেঘলার ঠোঁটে আবার একটা দীর্ঘ চুমু খায়, আর একই সাথে নিজেদের পুরুষত্ব মেঘলার শরীরের গভীরে প্রবেশ করায়। মেঘলা ব্যথায় আর সুখে একসাথে চিৎকার করে ওঠে। আয়ান মেঘলার মুখ চেপে ধরে যাতে শব্দ বাইরে না যায়। মেঘলা আয়ানের পিঠে নিজের নখ বসিয়ে দেয়। আয়ানের প্রতিটা ধাক্কায় মেঘলার শরীর বিছানার সাথে দুলে ওঠে। তাদের ঘামে ভেজা শরীর একে অপরের সাথে একেবারে মিশে যায়। আয়ান মেঘলার কানের কাছে ফিসফিস করে নানা রকম আদরের কথা বলতে থাকে। মেঘলা আয়ানের প্রতিটা কথায় আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ এই উদ্দাম রোমাঞ্চের পর দুজনে ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। মেঘলা আয়ানের বুকের ওপর মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুমি আমাকে এইভাবেই সারা জীবন ভালোবাসবে তো আয়ান? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো মেঘলা। তুমি আমার অহংকার। অন্যদিকে নিচের ড্রয়িং রুমে চরম উত্তেজনা বিরাজ করছে। মেঘলার বাবা আর ছোট কাকা আসিফকে জোড়া করছে। আসিফ, তুই কেন উকিলকে ফোন করেছিলে? তুই কি চাস এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নিতে? আমি কেন সম্পত্তি নেব? আমি তো শুধু রিয়া ভাবির কথা ভেবেছিলাম। খবরদার রিয়াকে এই বাড়ির বউ বলবি না। এই বাড়ির একমাত্র বউ আমার মেয়ে মেঘলা। আপনারা বড্ড বাড়াবাড়ি করছেন চৌধুরী সাহেব। আমার ভাতিজাকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। অধিকার আমাদের আছে, কারণ আমার মেয়ে আপনাদের বাড়ির বউ। আমরা চুপ করে থাকবো আর আপনারা আমার মেয়ের ক্ষতি করবেন, সেটা হবে না। আন্টি, আপনারা শান্ত হন। আসিফ আসলেই একটা ষড়যন্ত্রকারী। ও ইচ্ছা করে এসব করেছে। নীলা, তুই ঠিক বলেছিস। আসিফ আর ফুপুর জন্যই আজ আয়ান আর মেঘলার মধ্যে এত সমস্যা। আমি আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেব বড় আপা। আপনি যদি এই বাড়িতে থাকতে চান তবে আপনাকে এসব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ঠিক বলেছেন আপনি আপা, আপনার জন্য আজ আমাদের পরিবারের শান্তি নষ্ট হচ্ছে। বড় ফুপু আর আসিফ রাগে অপমানে মাথা নিচু করেই থাকে। ঠিক সেই সময় তিশা মেঘলার সাথে দেখা করতে আসে। আঙ্কেল আন্টি, আপনারা সবাই এখানে। মেঘলা কোথায়? আমি ওর সাথে দেখা করতে এসেছি। মেঘলা আয়নের সাথে ওর ঘরে আছে মা, তুই যা ওর সাথে দেখা করে আয়। ও খুব একা ফিল করে। তিশা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। এমন সময় দেখে রিয়া নিজের ঘরে দরজা অল্প খুলে দাঁড়িয়ে কাঁদছে। তিশা রিয়ার কাছে এগিয়ে যায়। তুমি রিয়া তাই না? তুমি কেন এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদছো? আমি ইচ্ছে করে কারোর জীবনে আসিনি তিশা আপু। আমার পরিস্থিতি আমাকে এখানে এনেছে। আমি চাই না আমার জন্য বড় বৌদির সংসার ভেঙে যাক। তুমি যদি সত্যি সেটা চাও তবে তোমার উচিত আয়নকে দূরে রাখা। আয়ন শুধু মেঘলার, এটা তোমাকে মানতে হবে। আমি মানি আপু। আমি আয়ান সাহেবের কাছে কিছুই চাই না। আমি শুধু আমার মায়ের সুস্থতা চাই। তিশা রিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়। সে বুঝতে পারে রিয়া মেয়েটা খারাপ নয়। আসল কালপ্রিট হলো আসিফ আর বড় ফুপু। তিশা মেঘলার ঘরের দরজায় নক করে। মেঘলা তাড়াহুড়ো করে শাড়ি ঠিক করে দরজা খোলে। তিশা, তুই কখন এলি? ভেতরে আয়। মাত্রই এলাম। তোকে তো বেশ ফ্রেশ আর খুশি খুশি লাগছে। ব্যাপার কি? আয়ন ভাই কি ম্যাজিক দেখালো? আয়ান মেঘলার কপালে একটা চুমু খেয়ে নিচে চলে যায়। সে সবাইকে একসাথে ডাকে। বাবা, চৌধুরী আঙ্কেল, আপনারা সবাই শুনুন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আয়ান? সালমা আন্টি সুস্থ হওয়া পর্যন্ত ওনারা হাসপাতালে থাকবেন, আর সুস্থ হওয়ার পর আমি রিয়া আর হাসানকে শহরে একটা ফ্ল্যাট ভাড়া করে দেব। তারা সেখানেই থাকবে। এই বাড়িতে শুধু আমার স্ত্রী মেঘলা থাকবে। বা আয়ান, তোমার এই সিদ্ধান্তে আমি খুব খুশি হলাম। মেঘলার সম্মান তুমি রক্ষা করছো। এটাই তো একজন যোগ্য স্বামীর কাজ। আয়ান, তুমি আজ প্রমাণ করলে তুমি মেঘলাকে ভালোবাসো। আয়ান, তুই রিয়াকে বাড়ি থেকে বের করে দিবি, এটা কেমন বিচার? ফুপু, এটা আমার সংসার, এখানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আর আসিফ, তুই যদি ভবিষ্যতে আমার আর মেঘলার মাঝে আসার চেষ্টা করিস তবে তোকে আমি পুলিশে দেব। ভাই, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। অবশেষে এই বাড়িতে শান্তি ফিরে আসবে। আয়নের সিদ্ধান্তটা একদম পারফেক্ট। মেঘলা এবার খুশি হবে। আয়ান,
তুই একটা বড় সমস্যার সমাধান করেছিস। আয়নের এই কথাগুলো রিয়া ওপর থেকে শুনতে পায়। তার চোখে জল এলেও সে একটা শান্তির নিঃশ্বাস ফেলে। সে জানে মেঘলার অধিকার ফিরিয়ে দেওয়াটা তারও দায়িত্ব ছিল। সুমন ড্রয়িং রুমে বসে আয়নের দিকে তাকিয়ে হাসে। বন্ধু, তুই আজ আসল হিরোর মতো কাজ করেছিস। আমি তোর জন্য গর্বিত। ভাইয়া, আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা জীবনেও ভুলবো না। আমরা খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে দেবো। আপনি আর মেঘলা ভাবি সুখে থাকবেন। আমি সালমা বেগমকে খুব দ্রুত সুস্থ করার সব ব্যবস্থা করছি, তোমরা কোনো চিন্তা করো না। ছোট সাহেব, আজ রাতে কি তাহলে আমি বড় করে রান্নার আয়োজন করব? সবাই তো খুব খুশি। হ্যাঁ রহমত চাচা, আজ রাতে এই বাড়িতে উৎসব হবে। কুলসুম, তুই মেঘলার পছন্দের সব খাবার রান্না করবি। জি ছোট সাহেব, আমি এখনই সব ব্যবস্থা করছি। বড় মেম সাহেব খুব খুশি হবেন। মেঘলা ঘরের বারান্দায় দাঁড়িয়ে নিচের খাবার কথা শুনছিল। আয়নের এই সিদ্ধান্তে তার বুক থেকে একটা বিশাল পাথর নেমে যায়। তার চোখে আনন্দশ্রু। সে দৌড়ে নিচে নেমে আসে আর সবার সামনে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান, আমি জানতাম তুমি আমাকে কখনো নিরাশ করবে না। তুমি আমার সবচেয়ে বড় শক্তি। তুমি আমার সিনিয়র বউ মেঘলা, তোমার সম্মান রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আমি তোমাকে অনেক ভালোবাসি। মেঘলা আয়ানের বুকে মাথা রাখে। চৌধুরী সাহেব আর জাহানারা বেগম এর এই সুখ দেখে আনন্দে কেঁদে ফেলেন। বড় ফুপু আর আশিফ নিজেদের পরাজয় মেনে নিয়ে চুপ করে নীলা আর কামাল হাততালি দিয়ে ওঠে। জমিদার বাড়ির এই বিশাল আঙিনায় আজ আবার ভালোবাসার বাতাস বইতে শুরু করে। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মেঘলা আর আয়ানের নতুন জীবনের পথে পা বাড়ায়, যেখানে শুধু তাদের দুজনেরই রাজত্ব থাকবে। আর কোনো বাধা তাদের এই ভালোবাসাকে টলাতে পারবে না। আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই মেঘলা। এবার আমি তোমাকে আমার মনের মতো করে ভালোবাসবো। তুমি তো সবসময় আমাকে তোমার মনের মতো করে ভালোবাসো। অসভ্য একটা লোক তুমি। অসভ্য না হলে কি আর এই জমিদার বাড়ির সিনিয়র বউকে নিজের করে পাওয়া যায়? ছাড়ো আমাকে। এখন কেউ চলে আসতে পারে। ঘরে একটু আগে এত বড় একটা ঝামেলা মিটলো আর তুমি এসব শুরু করে দিলে। এখন এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ আসবে না। আজ রাতটা শুধু আমাদের, আর কাউকে আমি আমাদের মাঝে আসতে দেব না। আয়ান ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে আটকে দেয়। মেঘলার চোখের দিকে তাকিয়ে আয়ানের ভেতরে এক তীব্র ভালোবাসার ঝড় ওঠে। সে মেঘলার খুব কাছে চলে যায়। মেঘলার শরীরের মিষ্টি সুবাস আয়ানকে পাগল করে দেয়। মেঘলা লজ্জায় মুখ নিচু করে ফেলে। আয়ান তার দুই হাত দিয়ে মেঘলার মুখটা উপরে তুলে ধরে। মেঘলার গোলাপি ঠোঁট দুটো উত্তেজনায় কাঁপতে থাকে। আয়ান আর এক মুহূর্ত দেরি করে না, নিজের ঠোঁট মেঘলার নরম ঠোঁটে ডুবিয়ে দেয়। মেঘলা প্রথম ধাক্কায় একটু পিছিয়ে গেলেও আয়ানের শক্ত হাতের বাঁধনে ধরা পড়ে যায়। আয়ানের গভীর চুমু বাড়তে থাকে। সে মেঘলার ঠোঁট দুটো নিজের দাঁত দিয়ে হালকা করে কামড়ে ধরে। মেঘলা একটা অস্ফুট শব্দ করে আয়ানের বুকে নিজের দুই হাত রাখে। দুজনের ভারী নিঃশ্বাসে পুরো ঘরে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ে। আয়ান মেঘলাকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। মেঘলা আয়ানের গলার কাছে মুখ লুকিয়ে রাখে। আয়ান মেঘলাকে নিয়ে সোজা বিছানায় গিয়ে ফেলে দেয় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। মেঘলার শাড়ির আঁচল আগেই মাটিতে লুটিয়ে পড়েছে। আয়ানের চোখ দুটো নেশাতুর হয়ে যায়। সে মেঘলার উন্মুক্ত ফর্সা গলার উপর নিজের মুখ গুজে দেয়। সেখানে একের পর এক উষ্ণ চুমু আঁকতে থাকে। মেঘলার সুখে আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলে। আয়ানের হাত মেঘলার ব্লাউজের হুকের কাছে চলে যায়। খুব নিপুণ হাতে আয়ান একটা একটা করে হুক খুলতে শুরু করে। মেঘলা লজ্জায় দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। আয়ান মেঘলার হাত দুটো সরিয়ে দিয়ে তার হাতের তালুতে গভীরভাবে চুমু খায়। তারপর মেঘলার কানের কাছে ফিসফিস করে বলে, আজ তুমি আমার কাছে কোনো কিছু লুকোতে পারবে না। মেঘলা, আজ আমি তোমার প্রতিটা ইঞ্চি নিজের করে নেব। মেঘলার পুরো শরীর শিউরে ওঠে। আয়ান মেঘলার বুক থেকে ব্লাউজ আর শাড়ি পুরোপুরি সরিয়ে দেয়। মেঘলার পরিপূর্ণ যৌবন আয়ানের চোখের সামনে ভেসে ওঠে। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মেঘলার নাভির কাছে নিজের মুখ নিয়ে যায়। সেখানে আলতো করে চুমু খায়। মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আয়ানের মাথার চুল শক্ত করে খামচে ধরে। আয়ান মেঘলার পেটের নরম অংশে নিজের জিভ দিয়ে অদ্ভুত এক শিহরণ তৈরি করে। মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। সে আয়ানের নাম ধরে অস্ফুট স্বরে ডাকতে থাকে। আয়ান মেঘলার দুই পা নিজের কোমরের সাথে জড়িয়ে নেয়।
দুজনের ঘামে ভেজা শরীর একে অপরের সাথে পুরোপুরি মিশে যায়। আয়নের প্রতিটি ধাক্কায় মেঘলা যেন স্বর্গের সুখ অনুভব করে। ঘরের ভেতরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভালোবাসার শব্দ শোনা যায়। আয়ান মেঘলার শরীরের ওপর নিজের পুরো অধিকার খাটিয়ে তাকে ভালোবাসার চরম শিখরে পৌঁছে দেয়। বেশ কিছুক্ষণ এই উদ্দাম রোমাঞ্চের পর দুজনেই ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। মেঘলা আয়ানের বুকের উপর মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আয়ান মেঘলার চুলে বিলি কেটে দেয় আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের এই ভালোবাসায় আজ আর কোনো বাধা নেই, কোনো তৃতীয় ব্যক্তির ছায়া নেই। আয়ান ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আজ তো বাড়িতে অনেক কাজ। কাল রাতে বাবা আর কাকা বলেছেন আজ তারা সবাই মিলে একসাথে খাবেন। খেতে দাও সবাইকে। আমি আজ সারাদিন এই বিছানা ছেড়ে উঠবো না, তুমিও আমার সাথে শুয়ে থাকো। একদম পাগলামি করবে না, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রহমত চাচা আর কুলসুম হয়তো রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, উঠছি, কিন্তু তার আগে আমাকে আমার সকালের পাওনা মিটিয়ে দাও। আয়ান মেঘলাকে আবার নিজের দিকে টেনে নিয়ে তার ঠোঁটে একটা দীর্ঘ চুমু খায়। মেঘলা হাসতে হাসতে আয়ানকে সরিয়ে দিয়ে বাথরুমের দিকে ছুটে যায়। আয়ান বিছানায় বসে মেঘলা যাওয়ার পথের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে নিচে ড্রয়িং রুমে আজকে এক উৎসবের আমেজ। শিকদার সাহেব আর চৌধুরী সাহেব পাশাপাশি সোফায় বসে খবরের কাগজ দেখছেন আর গল্প করছেন। আমিনা বেগম আর জাহানারা বেগম মিলে রান্নার মেনু ঠিক করছেন। রহমত চাচা বাজার থেকে বিশাল দুটো রুই মাছ আর খাসির মাংস নিয়ে এসেছেন। কুলসুম উঠোনে বসে মশলা বাটছে এমন সময় ছোট কাকা ড্রয়িং রুমে প্রবেশ করেন। তার মুখে চওড়া হাসি। শিকদার সাহেব, আজ কিন্তু আমি নিজে বাজারে গিয়ে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছি। মেঘলা খুব পছন্দ করে। খুব ভালো করছেন ছোট সাহেব। আজ অনেক দিন পর আমাদের বাড়িতে এমন খুশির পরিবেশ তৈরি হয়েছে। আয়ান ছেলেটা আমার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আয়ান শুধু আপনার ছেলে নয়, সে এখন আমার ছেলে। সে প্রমাণ করেছে যে সে তার স্ত্রীর সম্মান সবার উপরে রাখে। আমি ওর উপর খুব খুশি। আমার মেয়েটা আজ অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছে। আয়ানের মতো স্বামী পাওয়ার সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনারা একদম চিন্তা করবেন না বেয়াই মশাই, মেঘলা আমাদের বাড়ির লক্ষ্মী, ওকে কেউ কখনো অসম্মান করতে পারবে না। সবাই যখন খুশিতে মেতে আছে তখন বড় ফুপু আর আসিফ দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবার আনন্দ দেখছে আর রাগে ফুঁসছে। তারা কিছুতেই আয়ান আর মেঘলার এই সুখ মেনে নিতে পারছে না। বড় ফুপু নিজের হাতের মুষ্টি শক্ত করে আসিফের দিকে তাকায়। দেখলি তো আসিফ, কিভাবে সবাই মিলে ওই অহংকারী মেয়েটার জয়গান গাইছে, আর আমাদের কেউ দামই দিচ্ছে না। তুমি চিন্তা করো না ফুপি, আমি এত সহজে হার মানব না। ভাইয়া রিয়াকে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু এখনও তো রিয়া যায়নি। আমি আজ রাতেই একটা বড় চাল চালবো। কি করবি তুই? এমন কিছু করিস না যাতে উল্টো আমাদের ঘাড়ে দোষ এসে পড়ে। শিকদার এমনিতেই আমার উপর রেগে আছে। তুমি শুধু দেখতে থাকো ফুপি, আজ রাতে খাবারে আমি এমন কিছু মেশাবো যা খেয়ে ওই মেঘলার বাচ্চার কখনো এই বাড়ির বড় বউয়ের অধিকার দেখাতে পারবে না। এদিকে হাসপাতালে সালমা বেগমের জ্ঞান ফিরেছে। ডাক্তার জামান তাকে পরীক্ষা করছেন। হাসান ও সুমন সেখানে উপস্থিত আছে। ডাক্তার জামানের মুখে স্বস্তির ছাপ। সালমা বেগম, আপনি এখন বিপদমুক্ত, তবে আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আপনার ছেলে খুব কষ্ট করছে। ডাক্তারবাবু, আমার মা সুস্থ হয়ে উঠলে আমরা খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাব। আমি আর চাই না আমাদের জন্য আয়ন ভাইয়ের সংসারে কোনো অশান্তি হোক। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস হাসান। আয়ান, তোদের জন্য একটা ফ্ল্যাট দেখেছি, তোরা সেখানেই থাকবি। মেঘলা ভাবি আর আয়ানের মাঝে আর তোদের যাওয়া উচিত হবে না। সুমন ভাই, আপনি বড় বৌদিকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি ইচ্ছে করে ওনাদের মাঝে আসিনি, আমার মায়ের জন্য আমি বাধ্য হয়েছিলাম। রিয়ার চোখে জল টলটল করছে। সে বুঝতে পেরেছে যে অন্যের সংসারে ভাগ বসালে শেষ পর্যন্ত নিজেকেই অপরাধী হতে হয়। সুমন রিয়াকে সান্ত্বনা দেয় এবং বলে সে মেঘলা আসলে খুব ভালো মনের মেয়ে, শুধু নিজের অধিকার নিয়ে সে একটু বেশি সংবেদনশীল। হাসান তার মায়ের হাত ধরে বসে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে একটা চাকরি জোগাড় করে নিজের পায়ে দাঁড়াবে এবং আর কখনো কারো দয়ায় বাঁচবে না। হাসপাতালের কেবিনে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। রিয়া তার পুরনো স্মৃতিগুলো ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। সে জানে আয়ান শুধু তার উপকারকারী,
তার ওপর তার কোনো অধিকার নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। জমিদার বাড়িতে রান্নার সুবাসে চারিদিক মম করছে। নীলা আর কামাল বাড়িতে এসে উপস্থিত হয়। তাদের হাতে অনেক মিষ্টি আর উপহার। মেঘলা লাল রঙের একটা সুন্দর শাড়ি পরে নিচে নেমে আসে। আজ তাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। আয়ান মেঘলার পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে থাকে। মেঘলার এই রূপ দেখে আয়ান বারবার মুগ্ধ হচ্ছে। বা মেঘলা, তোমাকে আজ যে সুন্দর লাগছে না, মনে হচ্ছে আজই তোমার আর আয়ানের নতুন করে বিয়ে হচ্ছে। তুমিও শুরু করলে নীলা আপু? আয়ান তো সারা দিন আমাকে এসব বলে পাগল করে দিচ্ছে। আয়ান পাগল হবে না তো কে হবে বল? তুই তো আমাদের এই জমিদার বাড়ির সবচেয়ে সুন্দরী বউ। আরে আমি তো অনেকক্ষণ আগেই এসেছি, তোরা এত দেরি করলি কেন? আমি তো ভেবেছিলাম তোরা আসবেই না। তিশা, তুমি তো জানোই মেঘলা সাজতে কতক্ষণ সময় নেই। আমি তো শুধু ওর জন্য অপেক্ষা করছিলাম। সবাই মিলে খুব হাসি ঠাট্টা করতে থাকে। ড্রয়িং রুমের পরিবেশ একদম বদলে গেছে। শিকদার সাহেব সবাইকে খাবার টেবিলে বসার জন্য ডাক দেন। রহমত চাচা আর কুলসুম খুব যত্ন করে সবার সামনে খাবার পরিবেশন করে। পোলাও, রোস্ট, খাসির রেজালা, গলদা চিংড়ি আর রুই মাছের কালিয়া, সব মিলিয়ে এক এলাহি আয়োজন। সবাই তৃপ্তি করে খেতে শুরু করে। ঠিক সেই সময় আসিফ চুপি চুপি রান্নাঘরে ঢোকে। তার হাতে একটা ছোট শিশির মেঘলার জন্য রাখা বিশেষ ডেজার্টে বাটিতে সেই শিশির ওষুধটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ছোট কাকা পানি নেওয়ার জন্য রান্নাঘরে ঢোকে। আসিফ, তুই এখানে কি করছিস? তোর হাতে ওটা কিসের শিশি? কাকা কিছু না, আমি তো শুধু একটু পানি খেতে এসেছিলাম। মিথ্যা বলবি না একদম। তুই মেঘলার খাবারে কিছু মেশানোর চেষ্টা করছিলি, তাই না? আমি সব দেখেছি। ছোট কাকা আসিফের হাত চেপে ধরে। আসিফ ভয় পেয়ে যায়। ছোট কাকা আসিফকে টেনে সবার সামনে ড্রয়িং রুমে নিয়ে আসেন। সবাই খাওয়া থামিয়ে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে রাগের আগুন। সে বুঝতে পারে আসিফ আবার কোনো নোংরা কাজ করার চেষ্টা করেছে। কি হয়েছে কাকা? আসিফকে এভাবে টেনে আনলেন কেন? ও কি করেছে? তোর এই আদরে ভাই আসিফ মেঘলার খাবারে বিষ মেশানোর চেষ্টা করছিল। আমি নিজের চোখে দেখেছি। ওর হাতে এই ডাক শিশিটা ছিল। কি বলছিস তুই? এই ছেলে আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করছিল? এত বড় সাহস! আসিফ, এটা কি সত্যি? তুই এত নিচে নেমে গেছিস? তুই আমার বাড়ির বউকে খুন করতে চাস? আপনারা ভুল বুঝছেন, আসিফ এমন কাজ করতেই পারে না। ও তো শুধু পানি খেতে গিয়েছিল। ফুপু, তুমি চুপ করো। আমি নিজের চোখে ওর হাতের শিশিটা দেখছি। আসিফ বল এটা কি ওষুধ, নইলে আমি আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আয়ান আসিফের কলার চেপে ধরে। আসিফ ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা বলে দেয়। সে স্বীকার করে যে সে মেঘলাকে অসুস্থ করে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র করছিল। আয়ান আর নিজেকে সামলাতে পারে না। সে আসিফকে গালে কষে একটা থাপ্পড় মারে। আসিফ মাটিতে পড়ে যায়। শিকদার সাহেব রাগে ফেটে পড়েন। তিনি সাথে সাথে আসিফ আর বড় ফুপুকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। বড় ফুপু অনেক কান্নাকাটি করলেও শিকদার সাহেব আর কারো কথা শোনেন না। আয়ান আসিফকে ঘাড় ধরে বাড়ির গেটের বাইরে বের করে দেয়। মেঘলা এসব দেখে ভয়ে সিটিয়ে যায়। আয়ান মেঘলার কাছে এসে তাকে শান্ত করে। এই ঘটনার পর বাড়ির পরিবেশ কিছুটা থমথমে হয়ে গেলেও চৌধুরী সাহেব আর ছোট কাকা আয়ানের পদক্ষেপে সন্তুষ্ট হন। রাতের খাবার শেষ করে সবাই যে যার ঘরে চলে যায়। মেঘলার মা বাবাও নিশ্চিন্ত মনে নিজেদের ঘরে ঘুমোতে যান। আয়ান আর মেঘলাও নিজেদের ঘরে ফেরে। আজ তাদের মনের ওপর থেকে সবচেয়ে বড় বোঝা নেমে গেছে। আয়ান, আমার খুব ভয় করছিল। আসিফ যদি সত্যি সত্যি খাবারে কিছু মিশিয়ে দিত তাহলে কি হতো? আমি থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না মেঘলা। তুমি এসব কথা মাথা থেকে বের করে দাও। আজ আমাদের আনন্দের দিন। তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমার জন্য নিজের ভাই আর ফুপুকেও বাড়ি থেকে বের করে দিলে? তুমি আমার স্ত্রী, আমার জীবনের অর্ধাঙ্গিনী। তোমার সম্মান আর নিরাপত্তা আমার প্রথম দায়িত্ব। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আয়ান মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু খায়। মেঘলার চোখে জল মুছে দেয়। আয়ানের স্পর্শে মেঘলার ভেতরে সব ভয় আর ক্লান্তি দূর হয়ে যায়। আয়ান ঘরের আলো নিভিয়ে দেয়। শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরের ভেতর এসে পড়ে। সেই আলোয় মেঘলাকে এক অপসরী মনে হচ্ছে। আয়ান মেঘলার শাড়ির পিন খুলতে শুরু করে। মেঘলার লজ্জায় চোখ নিচু করে রাখে। আয়ান মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি এত সুন্দর কেন মেঘলা? তোমাকে দেখলে আমার বুকের ভেতর এক অদ্ভুত তৃষ্ণা তৈরি হয়।
মেঘলা আয়ানের বুকের শার্ট শক্ত করে চেপে ধরে। আয়ান মেঘলার শাড়িটা একটানে খুলে মাটিতে ফেলে দেয়। মেঘলার ফর্সা শরীর চাঁদের আলোয় চিকচিক করে ওঠে। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মেঘলার গলায় আর ঘাড়ে অজস্র চুমু এঁকে দেয়। মেঘলার মুখ থেকে মিষ্টি একটা গোঙানি শব্দ বেরিয়ে আসে। আয়ানের হাত মেঘলার পিঠের খোলা অংশে ঘুরে বেড়ায়। সে মেঘলার ব্লাউজের ফিতা ধরে টান দেয়। ব্লাউজটা খুলে যেতেই মেঘলার পরিপূর্ণ বুক উন্মুক্ত হয়ে যায়। আয়ান সেখানে নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘলা শিউরে ওঠে এবং আয়ানের চুলে নিজের আঙুল চালিয়ে দেয়। আয়ানের চুমুর গভীরতা আরো বাড়তে থাকে। সে মেঘলার শরীরের প্রতিটা ভাঁজে নিজের ভালোবাসা প্রকাশ করে। মেঘলার আয়ানের নাম ধরে বারবার ডাকতে থাকে। আয়ান মেঘলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর সে নিজের সব পোশাক ছুঁড়ে ফেলে মেঘলার উপর উঠে আসে। দুজনের নগ্ন শরীর একে অপরের সাথে মিশে যায়। মেঘলা আয়ানের ঘাড়ে আলতো করে কামড় দেয়। আয়ান ব্যথায় আর সুখে একসাথে কেঁপে ওঠে। সে মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। দুজনের জীবনে এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। মেঘলা আয়ানের পিঠে নিজের নখ বসিয়ে দেয়। আয়ান মেঘলার দুই পা ভাগ করে নিজের পুরুষত্ব মেঘলার শরীরের গভীরে প্রবেশ করায়। মেঘলা একটা জোরে চিৎকার করে ওঠে। আয়ান মেঘলার মুখটা নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলে যাতে শব্দ বাইরে না যায়। আয়ানের প্রতিটা ধাক্কায় মেঘলার শরীর বিছানার সাথে দুলে ওঠে। তাদের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দে ঘরের নিস্তবতা ভেঙে খান খান হয়ে যায়। আয়ান মেঘলার কানের লতিতে দাঁত দিয়ে কামড়ে ধরে আর ফিসফিস করে নানা রকম উত্তেজনামূলক কথা বলতে থাকে। মেঘলা আয়ানের প্রতিটি কথায় আরো বেশি পাগল হয়ে ওঠে। সে নিজের কোমর উঁচু করে আয়ানের সাথে তাল মেলাতে চেষ্টা করে। দুজনের ঘামে ভেজা শরীর এক অদ্ভুত মাদকতা তৈরি করে। বেশ কিছুক্ষণ এই উদ্দাম রোমান্সের পর দুজনের চরম সুখ লাভ করে। আয়ান মেঘলার বুকের উপর লুটিয়ে পড়ে। মেঘলা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আয়ান মেঘলার কপালে চুমু খেয়ে তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তাদের এই গভীর ভালোবাসার কাছে আজ সব ষড়যন্ত্র আর চক্রান্ত হার মেনেছে। জমিদার বাড়ির এই বিশাল ঘরে আজ শুধু মেঘলা আর আয়ানের রাজত্ব, যেখানে অন্য কারো প্রবেশের অধিকার নেই। মেঘলা বুঝতে পারে আয়ান তাকে কতটা ভালোবাসে, আর আয়ানও জানে মেঘলা ছাড়া তার জীবন অসম্পূর্ণ। রাতের অন্ধকার আরো গভীর হয় আর তাদের ভালোবাসাও নতুন মাত্রা পায়। পরের দিন সকালে এক নতুন ভোর হয়। জমিদার বাড়ির উকিল ফরিদ সাহেব আবার আসেন, তার হাতে নতুন কিছু কাগজপত্র। শিকদার সাহেব, আমি কাল রাতে কথা মতো সব নতুন কাগজ তৈরি করে এনেছি। আয়ন সাহেবের সব সম্পত্তি এখন থেকে মেঘলা মেম সাহেবের নামে হয়ে যাবে। খুব ভালো ব্যবহার করছেন ফরিদ সাহেব। আয়ান নিজের বউকে যে সম্মান দিয়েছে তাতে আমি খুব গর্বিত। বাবা, আমি চাই মেঘলার মনে যেন কোনো দিন কোনো নিরাপত্তাহীনতা না থাকে। মেঘলা, তুমি এখানে একটা সই করে দাও। কিন্তু আয়ান, এত সব সম্পত্তির আমার কি দরকার? আমার তো শুধু তোমাকে দরকার। তুমি পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না। তুমি আমার সব মেঘলা। এই সম্পত্তি তোমার কাছে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। তুমি সই করে দাও। মেঘলা আয়ানের কথায় আর অমত করতে পারে না। সে কাগজপত্রে সই করে দেয়। চৌধুরী সাহেব আর জাহানারা বেগম মেয়ের এই সম্মান দেখে আনন্দে কেঁদে ফেলেন। ছোট কাকা আয়ানের পিঠ চাপড়ে দেন। সবাই খুব খুশি। রিয়া আর হাসান হাসপাতাল থেকে সোজা তাদের নতুন ফ্ল্যাটে চলে যায়। তারা আর এই বাড়িতে ফিরে আসে না। রিয়া আয়ানকে ফোন করে অনেক ধন্যবাদ জানায় আর মেঘলার কাছে ক্ষমা চেয়ে নেয়। মেঘলাও বড় মন নিয়ে রিয়াকে ক্ষমা করে দেয়। এই বাড়িতে আর কোনো অশান্তির মেঘ নেই, শুধু আনন্দ আর ভালোবাসা বিরাজ করছে। মেঘলা আর আয়ান তাদের নতুন জীবনের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করছে। তাদের সম্পর্ক আরো গভীর আর মজবুত হয়েছে। মেঘলা এখন শুধু জমিদার বাড়ির মেয়ে নয়, সে এখন এই বাড়ির সত্যিকারের সিনিয়র বউ, যার কথাই পুরো বাড়ি চলে। আয়ান মেঘলার সব অভিমান দূর করে তাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দেয়। এই গল্প শুধু দুজনের নয়, এই গল্প এক গভীর বিশ্বাস আর সম্মানের, যা সব বাধা পেরিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে। মেঘলা আর আয়ান একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসে। তাদের এই হাসি বলে দেয় যে তাদের আগামী জীবন অনেক সুখের হবে। মেঘলা, আজ এত সকালে উঠে পড়লে যে, আর একটু ঘুমাতে পারতে। আর ঘুমানোর সময় নেই আয়ান। আজ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। বাবা আর কাকা মিলে পুরো জমিদারি প্রথা অনুযায়ী উৎসবের আয়োজন করেছেন। উৎসব তো হবেই। আজ তো আমার সিনিয়র বউয়ের আসল রাজ্যাভিষেক। পুরো শহর জানবে তুমি আমার কে।
তুমি বড্ড বাড়াবাড়ি করো আয়ান। এত মানুষকে বলার কি দরকার? আমি তো শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম। আমার ভালোবাসা তো তুমি পেয়েই গেছো, কিন্তু যারা তোমাকে অবহেলা করেছিল তাদের তো একটা জবাব দেওয়া দরকার। আয়ান মেঘলার হাত ধরে তাকে নিজের বুকের ওপর টেনে নেয়। মেঘলা লজ্জায় লাল হয়ে আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান মেঘলার চুলে বিলি কেটে দেয়। ছাড়ো বলছি, নিচে সবাই কাজ করছে আর তুমি এখানে রোম্যান্স শুরু করেছো। তুমি আমার বউ, আমি রোমান্স করব না তো কে করবে? আজ রাতে কিন্তু তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। অসভ্য লোক একটা, শুধু এইসব চিন্তাই মাথায় ঘোরে। আমি নিচে যাচ্ছি। মেঘলা আয়ানের বুক থেকে উঠে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিচে চলে যায়। নিচে ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ, সবাই খুব ব্যস্ত। রহমত, বাজারে কি খবর? সব তাজা মাছ আর মাংস এসেছে তো? আজ কিন্তু কোনো ত্রুটি রাখা যাবে না। জি বড় স্যার, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব বাজার করিয়েছি। বিশাল বড় বড় রুই আর কাতলা মাছ এসেছে। শিকদার সাহেব, আজ কিন্তু আমার মেয়ের সম্মানে আমি পুরো গ্রামে মানুষকে মিষ্টি খাওয়াবো। একদম ঠিক বলছেন দাদা। আজ জমিদার বাড়ির বড় বউয়ের সম্মানে কোনো কমতি থাকবে না। আপনারা একদম চিন্তা করবেন না বেয়াই মশাই, মেঘলা আমাদের বাড়ির লক্ষ্মী, ওকে কেউ কখনো অসম্মান করতে পারবে না। আপনারা শুধু বাইরের কাজে দেখছেন, ভেতরের সব গোছানোর দায়িত্ব কিন্তু আমার আর বেআইনের। হ্যাঁ, মেঘলার শাশুড়ি ঠিকই বলেছেন। আজ আমার মেয়েকে একদম রানীর মতো করে সাজাবো। ঠিক এমন সময় কুলসুম 2 হাতে চায়ের ট্রে নিয়ে সবার সামনে আসে। সবার মুখে আজ আনন্দের হাসি। বড় সাহেব, আপনাদের সবার চা। আর বড় মেম সাহেব কোথায়? ওনার জন্য তো আমি স্পেশাল কফি বানিয়েছি। এই তো কুলসুম, আমি এসে গেছি। বাহ, আজ তো তুই খুব সেজেছিস, ব্যাপার কি? আজ যে আপনার খুশির দিন বড় মেম সাহেব, আমি তো সাজবই। আরে শুধু কুলসুম কেন, আজ তো আমরা সবাই সাজবো। মেঘলা, আজ তো তোমার দিন। একদম ঠিক বলেছিস কামাল। মেঘলা, আজ তোকে যা সুন্দর লাগবে না, আয়ান তো এমনিতেই পাগল, আরও পাগল হবে। নীলা আর কামাল বাড়িতে ঢুকে মেঘলাকে জড়িয়ে ধরে। নীলা মেঘলার হাতে একটা সুন্দর গহনার বাক্স তুলে দেয়। নীলা আপু, তুমি এত দামি উপহার কেন আনতে গেলে? তোমার ভালোবাসাটাই তো অনেক। তুই চুপ কর তো, এটা তোর ভাইয়ার তরফ থেকে তোর জন্য উপহার। আজ রাতে তুই এটা বলবি। আরে আমাকে ছাড়া তোরা সব উপহার দেওয়া শুরু করলি, এটা কিন্তু ঠিক না। তিশা, তুই এসেছিস, আমার যে কি ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আমি আসবো না মানে? আমার বেস্ট ফ্রেন্ডের এত বড় আনন্দের দিন আর আমি আসবো না, তা কি হয়? শুধু ও আসেনি, আমিও এসেছি। আয়ান কোথায়? মেঘলা ভাবি, ওকে তো দেখছি না। আয়ান তো এখনো ঘরেই আছে, ওর তো ওঠার কোনো নামই নেই। মেঘলা এ কথা বলতেই আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আয়ানকে আজ খুব ফুরফুরে লাগছে। কে বলল আমি উঠিনি? আমি তো কখন থেকে উঠে বসে আছি, শুধু মেঘলার জন্যই দেরি হলো। তুই তো সব দোষ মেঘলা ভাবির ঘাড়েই দিবি। আমরা তো তোকে চিনি বন্ধু। ভাইয়া, আমি কি ভেতরে আসতে পারি? দরজার কাছে হাসান আর রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই একটু অবাক হয়। মেঘলা নিজে এগিয়ে যায়। হাসান, রিয়া, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। বড় বৌদি, আজ আপনার এত বড় আনন্দের দিন, আমরা শুধু আপনাকে একটা ছোট উপহার দিতে এসেছি। ভাইয়া, আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা জীবনেও ভুলব না। আমরা কাল রাতেই অন্য শহরে চলে যাচ্ছি। তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমি তো চেয়েছিলাম তোমরা আজ রাতের অনুষ্ঠানে থাকো। না ভাইয়া, আমরা আর আপনাদের মাঝে কোনো অস্বস্তি তৈরি করতে চাই না। আপনি আর বড় বৌদি সুখে থাকুন, এটাই আমাদের চাওয়া। রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমাদের পাশে আছি। যখন যা দরকার হবে আয়ানকে জানাবে। রিয়া মেঘলার পা ছুঁয়ে সালাম করতে গেলে মেঘলা তাকে জড়িয়ে ধরে। রিয়ার চোখে জল চলে আসে। আয়ান, আমি সালমা বেগমের সব রিপোর্ট দেখেছি। ওনার অবস্থা এখন সম্পূর্ণ ভালো, উনি এখন যে কোনো জায়গায় যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার চাচা, আপনার জন্য এটা সম্ভব হয়েছে। শিকদার সাহেব, আমি সম্পত্তির শেষ পেপারগুলো নিয়ে এসেছি। আজ রাতেই সবার সামনে এগুলো মেঘলা মেম সাহেবকে বুঝিয়ে দেব। খুব ভালো কাজ করছেন ফরিদ সাহেব। আজ রাতের অনুষ্ঠানে এটাই হবে আমার তরফ থেকে মেঘলার জন্য উপহার। সবাই মিলে খুব আনন্দ করছে। এমন সময় ল্যান্ডলাইন ফোনটা বেজে ওঠে। আয়ান গিয়ে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আয়ান, আমি তোর ফুপু বলছি, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অনেক বড় ভুল করেছি। ফুপু, তুমি এখন এসব কেন বলছো? তুমি আর আসিফ যা করেছো তার কোনো ক্ষমা নেই।
আমি জানি রে বাবা, কিন্তু আসিফ আজ সকালে বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে। আমি এখন বড্ড একা হয়ে গেছি। বড় ফুপুর কান্নার আওয়াজ ড্রয়িং রুমে সবাই শুনতে পায়। মেঘলা আয়ানের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ফুপু শাশুড়ি, আপনি কাঁদবেন না। আপনি আমাদের গুরুজন। আজ আমাদের খুশির দিন। আপনি আজই এই বাড়িতে ফিরে আসুন। মেঘলা মা, তুই আমাকে এত বড় অপমানের পরও ক্ষমা করে দিলি। আমি তোর কাছে চিরকাল ঋণী হয়ে থাকলাম। আমার মেয়ের মতো অনেক বড়, সে কাউকে কষ্ট দিতে পারে না। আপনি চলে আসুন বড় আপা। মেঘলার এই বিশাল হৃদয়ের পরিচয় পেয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। আয়ান মেঘলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, তার চোখে ভালোবাসার সাগর। মেঘলা মা, তুই আজ প্রমাণ করে দিলি তুই সত্যি এই জমিদার বাড়ির সিনিয়র বউ। তোর মতো মেয়ে হয় না। আমার মেয়েটা সবসময় সবার ভালো চায়। আজ ওর জন্যই এই পরিবারের শান্তি ফিরে এলো। মেঘলা, তুমি আজ থেকে শুধু আমার বৌমা নও, তুমি আমার নিজের মেয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। পুরো জমিদার বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে সানাইয়ের সুর বাজছে। ছোট সাহেব, বাইরের সব মেহমান চলে এসেছেন, খাবার দাবারও সব প্রস্তুত। ঠিক আছে রহমত চাচা, তুমি সব দিক খেয়াল রেখো, কোনো মেহমান যেন না খেয়ে ফিরে না যায়। বড় মেম সাহেবকে তো একদম পরীর মতো লাগছে। ছোট সাহেব, আপনি একবার উপরে গিয়ে দেখে আসুন। আয়নার দেরি না করে দ্রুত সিঁড়ি ভেঙে ওপরে নিজেদের ঘরে চলে যায়। দরজা খুলতে সে থমকে দাঁড়ায়। মেঘলা, তোমাকে আজ যে সুন্দর লাগছে আমি তো চোখ সরাতেই পারছি না। তুমি শুধু বাড়িয়ে কথা বলো আয়ান। আমি তো খুব সাধারণ একটা শাড়ি পরেছি। এই লাল শাড়িতে তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। আমার তো ইচ্ছে করছে এখনই তোমাকে বুকে জড়িয়ে ধরি। একদম কাছে আসবে না, আমার সাজ নষ্ট হয়ে যাবে। সবাই নিচে অপেক্ষা করছে, চলো এবার। আয়ান মেঘলার হাত ধরে নিচে নেমে আসে, আর তাদের দুজনকে একসাথে দেখে সবাই হাততালি দিয়ে ওঠে। আজ এই খুশির সন্ধ্যায় আমি সবার সামনে ঘোষণা করছি যে আমার ছেলে আয়ানের সব সম্পত্তির অর্ধেক আজ থেকে মেঘলার নামে হলো। বেআই মশাই, আপনি আজ আমার মেয়েকে যে সম্মান দিলেন তা আমরা কোনোদিনও ভুলব না। এই নিন মেঘলা মেম সাহেব, আপনার সব কাগজ। আপনি এখন এ বাড়ির সত্যিকারের মালিক। বাবা, আমি এসব চাই না। আমার শুধু আপনাদের আশীর্বাদ আর আয়ানের ভালোবাসা দরকার। এই সম্পত্তি তোমার অধিকার মেঘলা, এটা তোমাকে নিতেই হবে। সবাই মিলে একসাথে রাতের খাবার খেতে বসে। এত বড় আয়োজন আর এত মানুষের সমাগমে পুরো বাড়ি মুখরিত হয়ে ওঠে। মেঘলা, তুই কিন্তু আজ খুব লাকি, আয়নের মতন একটা ছেলে তোর স্বামী হয়েছে। আয়ান, তুইও কিন্তু কম লাকি না। মেঘলার মতো একটা মেয়ে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তোরা শুধু ওদের দুজনেরই প্রশংসা করবি নাকি আমাদেরও কিছু বলবি? তিশা, তুমি কিন্তু আজ খুব সুন্দর সেজেছো। আমার তো চোখ ফেরাতেই কষ্ট হচ্ছে। সুমনের কথা শুনে তিশা লজ্জায় লাল হয়ে যায়। সবাই মিলে খুব হাসাহাসি করে অনুষ্ঠান শেষে মেহমানরা একে একে বিদায় নেয়। বড় সাহেব, সব কাজ খুব সুন্দরভাবে শেষ হয়েছে, সবাই খুব খুশি হয়ে ফিরেছে। খুব ভালো হয়েছে রহমত, তুমি এবার গিয়ে বিশ্রাম নাও, আজ আর কোনো কাজ নেই। মেঘলামা, তুমিও এবার নিজের ঘরে যা, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর। হ্যাঁ মা, যা তুই গিয়ে বিশ্রাম নে। আয়ান মেঘলাকে নিয়ে যা বাবা। বড় ফুপু মেঘলার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন, তার চোখে অনুশোচনার জল। আমাকে মাফ করে দিস মেঘলা। আমি তোর অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে বুকে টেনে নিয়েছিস। ফুপু শাশুড়ি, আপনি এসব কথা একদম মনে রাখবেন না। আপনি আমাদের গুরুজন, আপনার আশীর্বাদ আমার জন্য অনেক। আয়ান মেঘলাকে নিয়ে নিজেদের ঘরে আসে। ঘরের ভেতরটা আজ নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো ঘরে এক অদ্ভুত সুবাস ছড়ানো। মেঘলা, আজ তুমি শুধু আমার। আজ আমাদের এই ভালোবাসার মাঝে কোনো বাধা নেই, কোনো কষ্ট নেই। আয়ান, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আয়ানের কথা না বাড়িয়ে মেঘলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলা আয়ানের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে। আয়ান মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু খায়। মেঘলার পুরো শরীর শিউরে ওঠে। আয়ানের গরম নিঃশ্বাস মেঘলার ঘাড়ে এসে পড়ে। মেঘলা একটা অস্পষ্ট শব্দ করে। আয়ানের শার্টের কলার খামচে ধরে। আয়ান মেঘলার গলার কাছে গিয়ে আলতো করে নিজের দাঁত বসিয়ে দেয়। মেঘলা সুখে আর উত্তেজনায় কাঁপতে থাকে। আয়ানের হাত মেঘলার শাড়ির আঁচল সরিয়ে দেয়। মেঘলার ফর্সা পিঠ আয়ানের হাতে স্পর্শে যেন আগুন ধরে যায়। আয়ান নিজের ঠোঁট মেঘলার গোলাপি ঠোঁটে ডুবিয়ে দেয়। এই চুমুটা ছিল অনেক বেশি গভীর আর আবেগপূর্ণ।
দুজনের জীবের এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে নিজের 2 হাত দিয়ে আয়ানের ঘাড় পেঁচিয়ে ধরে। আয়ান মেঘলাকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে ফুল দিয়ে সাজানো বিছানায় ফেলে দেয়। আয়ান মেঘলার উপর ঝাঁপিয়ে পড়ে। মেঘলার শাড়ির ব্লাউজের হুকগুলো আয়ান খুব সাবধানে খুলে ফেলে। মেঘলার পরিপূর্ণ যৌবন আয়ানের চোখের সামনে উন্মুক্ত হয়ে যায়। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মেঘলার বুকে নিজের মুখ গুজে দেয়, সেখানে অজস্র চুমু এঁকে দেয়। মেঘলা আয়ানের নাম ধরে অস্পষ্ট স্বরে ডাকতে থাকে। আয়ানের প্রতিটা স্পর্শ মেঘলার ভেতরে সব না বলা কথা বের করে আনে। আয়ান মেঘলার শরীরের ওপর নিজের পুরো অধিকার প্রতিষ্ঠা করে। সে মেঘলার নাভির কাছে নিজের জিভ দিয়ে অদ্ভুত এক শিহরণ তৈরি করে। মেঘলা ব্যথায় আর সুখে একসাথে কেঁপে ওঠে। আয়ান নিজের সব পোশাক ছুঁড়ে ফেলে মেঘলের 2 পা নিজের কোমরের সাথে জড়িয়ে নেয়। দুজনের নগ্ন শরীর একে অপরের সাথে পুরোপুরি মিশে যায়। আয়ান নিজের পুরুষত্ব মেঘলার শরীরের গভীরে প্রবেশ করায়। মেঘলা একটা জোরে চিৎকার করে। আয়ান মেঘলার মুখটা নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলে যাতে শব্দ বাইরে না যায়। আয়ানের প্রতিটা ধাক্কায় মেঘলার শরীর বিছানার সাথে দুলে ওঠে। তাদের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দে ঘরের নিস্তবতা ভেঙে খান খান হয়ে যায়। মেঘলা আয়ানের পিঠে নিজের নখ বসিয়ে দেয়। আয়ান মেঘলার কানের লতিতে দাঁত দিয়ে কামড়ে ধরে আর ফিসফিস করে নানা রকম উত্তেজনামূলক কথা বলতে থাকে। মেঘলা আয়ানের প্রতিটা কথায় আরও বেশি পাগল হয়ে ওঠে। সে নিজের কোমর উঁচু করে আয়ানের সাথে তাল মেলাতে চেষ্টা করে। দুজনের ঘামে ভেজা শরীর এক অদ্ভুত মাদকতা তৈরি করে। জমিদার বাড়ির এই বিশাল ঘরে আজ শুধু তাদের দুজনের রাজত্ব। বেশ কিছুক্ষণ এই উদ্দাম রোমাঞ্চের পর দুজনেই চরম সুখ লাভ করে। আয়ান মেঘলার বুকের উপর লুটিয়ে পড়ে। মেঘলা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আয়ান মেঘলার কপালে চুমু খেয়ে তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখে। আয়ান, তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো মেঘলা। তুমি আমার অহংকার, তুমি আমার সিনিয়র বউ। মেঘলা আয়ানের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তাদের এই গভীর ভালোবাসার কাছে আজ সব ষড়যন্ত্র আর চক্রান্ত হার মেনেছে। এই গল্প শুধু দুজনের নয়, এই গল্প এক গভীর বিশ্বাস আর সম্মানের, যা সব বাধা পেরিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে। মেঘলা আর আয়ান একে অপরের পরিপূরক হয়ে ওঠে। তাদের এই ভালোবাসার মাধ্যমে জমিদার বাড়িতে এক নতুন ভোরের সূচনা হয়, যেখানে শুধু শান্তি আর সুখ বিরাজ করছে।